সকালবেলা যদি আসা যায় এখান থেকে সূর্যোদয়টা খুব সুন্দর দেখা যায়। কি সাইজ দেখো বাঘটার। 5:30 বেজে গেছে, বেশিরভাগ প্রাণীরই খাঁচা ফাঁচাগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা হলো পশ্চিম দুয়ার, এটা কিন্তু বন্ধ, আগে খোলা ছিল, এটা এখন বন্ধ। এখান থেকে দেখাই আপনাদের কি সুন্দর, দেখুন গোটা মন্দির চত্বর দেখা যায়। এই নদী তখন 1.5 লক্ষ মানুষের রক্তে লাল হয়ে গেছিল, আর এই রক্ত দেখে অশোক তখন হয়ে গেছিলেন মহামতি অশোক। এটাই হলো শান্তি স্তূপা, যেটাকে ধবলগিরি বলা হয়। এখানেও কতগুলো গুহা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গুহার কিন্তু দেখুন আলাদা আলাদা নাম আছে। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের পুরীতে হলো দ্বিতীয় দিন। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। তো এখনই আমরা বেরিয়ে যাব পুরীর যে সাইট সিন আছে সেই সাইট সিন করার জন্য। কারণ পুরী মানে তো শুধু সমুদ্র না, সমুদ্রের সাথে পুরীর আরও অনেক ঐতিহাসিক জিনিস আছে, সেইগুলো আজকে আমরা দেখব। তো চলুন এখনই বেরিয়ে যাব, রাস্তায় যেতে যেতে বাকি কথা হবে। বেরিয়ে পড়লাম পুরীর সাইট সিন করতে। তো সাইট সিন করার জন্য একটা সুইফট ডিজায়ার ভাড়া করেছি, যেটা আমাদের কাছ থেকে 2500 টাকা নিচ্ছে। তো এটা সিজন অনুপাতে ভ্যারি করে, আপনারা আসলে একটু দরদাম করবেন। আজকে সারাদিনেরই সাইট সিন আছে, তো সমস্ত কিছু আপনাদের দেখাবো। পুরী থেকে সমস্ত সাইট সিন করে আবার পুরী ফিরে আসতে মোটামুটি রাত্রি 8টা বেজে যায়। তাই চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরোতে। পুরী থেকে পার্সোনাল গাড়িতে 4 সিটারে মোটামুটি ভাড়া নেয় 2500 টাকা, আর 7 সিটারে মোটামুটি ভাড়া নেয় 3500 টাকা। এছাড়া প্রতিদিন সকালবেলায় ওটিডিসির বাস ছাড়ে, সেখানে মাত্র 250 টাকায় আপনারা এই ট্যুরটি করে নিতে পারেন। চলে এলাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। তো এখানে পার হেড হচ্ছে এই যে 40 টাকা করে, আর 8 থেকে 10 বছরের জন্য 30 টাকা করে। সুদাম প্রধান স্যান্ড আর্ট মিউজিয়াম ভারতবর্ষের মধ্যে এটি একমাত্র স্যান্ড আর্ট মিউজিয়াম। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক স্যান্ড আর্ট শিল্পী সুদাম প্রধানের দ্বারা সৃষ্ট বালির উপরে তৈরি অসাধারণ ভাস্কর্য, ভারতীয় সংস্কৃতি, পৌরাণিক কাহিনী থেকে বিভিন্ন দেবদেবীর মূর্তি। বালির উপরে এই সব নিখুঁত কাজ আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। পুরী এলে অবশ্যই এই স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে ঘুরে যাবে। চলে এলাম চন্দ্রভাগা বিচ। এইখানেই চন্দ্রভাগা নদীটা সমুদ্রে এসে মিশেছে। তো ড্রাইভার ওখানে দাঁড়ালো না, ওইখানটা দাঁড়ালে বেশ নদীটার সঙ্গে সমুদ্রটা এসে মিশছে, ভালো করে দেখানো যেত। তো এই হলো চন্দ্রভাগা বিচ, মানে চন্দ্রভাগা নদীর মোহনাস্থল যেটা। চন্দ্রভাগা বিচটার সবথেকে একটা বড় বিশেষত্ব হলো এটা একদম পূর্ব দিকে, মানে এখান থেকে সূর্যোদয়টা খুব সুন্দর দেখা যায়। সকালবেলা যদি আসা যায় এই চন্দ্রভাগা বিচ থেকে সূর্যোদয়টা খুব সুন্দর দেখা যায়। তো আপনারা যদি আসেন একবার আসতে পারেন এখানে বেড়াতে, ভালোই লাগবে জায়গাটা। কোনারকে ঢোকার আগে এই যে একটু সকালবেলায় জল খাবার খেয়ে নিচ্ছি, এখানকার বিখ্যাত ধোসা। এই ধোসা খেয়ে এবারে কোনারক মন্দিরে ঢুকবো। চলে এলাম বিখ্যাত কোনারকের সূর্য মন্দির। চলুন একদম সোজা ওই দেখা যাচ্ছে কোনারকের সূর্য মন্দির। পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত এই কোনারকের সূর্য মন্দির ভারতের 7টি আশ্চর্যতম জিনিসের মধ্যে একটি হলো এই মন্দির। অনলাইনে টিকিট কেটেছি এএসআই ওয়েবসাইট থেকে, ওই জন্য এখানে দাঁড়িয়ে লাইন ধরে টিকিট কাটার ঝামেলাটা রাখিনি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। চলে এলাম কোনারকের সূর্য মন্দির, এটার আরেক নাম ব্ল্যাক প্যাগোডা। প্রথমে ঢুকেই হচ্ছে একটা সিংহের মূর্তি, হাতি, আর তার নিচে দেখুন মানুষ চাপা পড়ে আছে। এই মূর্তির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে যে মানুষ শক্তি, অহংকার এবং ধনসম্পত্তির নিচে সারা জীবন চাপা পড়ে থাকে। এটা হলো কোনারক মন্দিরের নাট মন্দির। প্রায় 800 বছর আগে পাথর কেটে তৈরি করা এই মন্দিরের ভাস্কর্য আপনার বাকরুদ্ধ করবেই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও এই ভাস্কর্য দেখে বলেছিলেন, মানুষের ভাষাকে হারিয়ে দিয়েছে পাথরের ভাষা। আর এই যে মন্দিরের কাজগুলো, এটা সমস্ত বেলে পাথরের উপরে কিরকম করে খোদাই করেছে দেখুন।
খোদাই করে করে এই মন্দির তৈরি হয়েছে। টোটাল মন্দিরটাই এখন হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। ঐতিহাসিক দলিল মতে 1255 সালে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেবের বাংলা জয়ের স্মারক হিসেবে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দির তিনি নির্মাণ করেছিলেন। এছাড়া পুরাণ মতে বলা হয়, কৃষ্ণের অভিশাপে কৃষ্ণপুত্র শাম্বের রূপ হারিয়ে যাওয়ায় শাম্ব এই স্থানে সূর্যদেবের তপস্যা করে নিজ রূপ ফিরে পান। ফলে তিনি এই স্থানে এই সূর্য মন্দির নির্মাণ করেন। এই সামনেই হচ্ছে কোণারকের সূর্য মন্দির বা ব্ল্যাক প্যাগোডা যাকে বলা হয়। আর এই মন্দিরটাকে এমন করে বানানো হয়েছিল যাতে সূর্যের প্রথম কিরণ একদম পুরো সোজা মন্দিরে গিয়ে প্রবেশ করে। মন্দিরের ভিতরে ছিল সূর্য দেবতার মূর্তি। এই সেই কোণারকের সূর্য মন্দির। এইটা সামনে যেটা দেখছেন এটা হলো নাট মন্দির। আর কোণারকের সূর্য মন্দির বলে আমরা যেটা দেখছি এটা কিন্তু অরিজিনাল সূর্য মন্দির নয়। অরিজিনাল যে মন্দির সূর্য মন্দির তার জগমোহন এটা। আর অরিজিনাল যে সূর্য মন্দিরটা ছিল সেটা ওর পিছনে। চলুন আপনাদের দেখাচ্ছি। মন্দিরের স্থাপত্য ভাস্কর্যগুলো দেখুন একবার, কি অসাধারণ স্থাপত্য ভাস্কর্য। মন্দিরের শুরুতেই আপনারা এখানে দেখতে পাবেন এরকম 7টা ঘোড়া আছে। ঘোড়াটা এই কোণারক মন্দিরকে টেনে নিয়ে যাচ্ছে রথের আকারে। রথের আকারে এই মন্দির। 7টা ঘোড়া আর নেই। 7টা ঘোড়ার মধ্যে বেশিরভাগ ঘোড়াই কিন্তু ধ্বংস হয়ে গেছে। 2টো আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো আর নেই। এখানে 7টা ঘোড়া মানে সপ্তাহে 7টা দিন। 7টা দিন এখানে ইন্ডিকেট করছেন। এখানে 12 জোড়া চাকা আছে দেখুন। এই যে দেখুন চাকাগুলো, এইদিকে 12টা ওইদিকে 12টা, টোটাল 12 দুগুণে 24 জোড়া চাকা আছে। এই চাকাগুলো মূলত তৈরি করা হয়েছে, মাসে 2টো করে পক্ষ আছে। 12 দুগুণে 24টা পক্ষ। সেই 24টা পক্ষকে হিসাব করার জন্যই এই চাকাগুলো তৈরি করা হয়েছে। চাকাগুলো হচ্ছে এক একটা সূর্য ঘড়ি, সূর্যের আলো দেখে সময় নির্ধারণ করা হতো। এইগুলো কিন্তু 20 টাকার নোটেতে এই আমরা এই 6 নম্বর চাকাটা দেখতে পাই। এই যে দেখুন এই চাকাটা। এই রথের উপরে যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সামনের মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু আসল মন্দির নয়। আসল মন্দির ছিল ঠিক এর পিছনটাতে। এইখানটাই ছিল আসল মন্দির, মানে যেটাকে মূল মন্দির বলা হয়। আর সামনে যেটা আছে সেটা হচ্ছে জগমোহন। মূল মন্দিরের মধ্যেই কিন্তু সূর্যদেবের মূর্তিটা ছিল। আর সামনে যে আপনাদের যেটা দেখিয়েছি সামনের দিকে, ওটা হচ্ছে নাট মন্দির। এই যে মন্দিরটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, মানে অর্ধেকের বেশি ধ্বংস হয়ে গেছে। কিছুটা অংশ এখনো পর্যন্ত টিকে আছে। তো এই মন্দিরকে টিকে রাখার জন্য এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটা কিন্তু সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করা হয়। এই মন্দিরের ওপরে 52 টনের একটা চুম্বক ছিল। সেই চুম্বক এই মন্দিরের সমস্ত কন্ট্রোলটাকে ধরে রেখেছিল এবং চারপাশে আরও চুম্বক ছিল। এই সমুদ্র দিয়ে সেই সময় পর্তুগিজ নাবিকরা এখান থেকে বাণিজ্য করতে যেত। আর এই চুম্বকটার ফলে কিন্তু তাদের জাহাজের খুব অসুবিধা হতো, জাহাজের দিক ভুল হতো বিভিন্ন রকম। সেই জন্য তারা এই 52 টনের যে চুম্বকটি ছিল সেটা কিন্তু খুলে নিয়ে চলে গেছিলেন। তারপর থেকেই কিন্তু এই মন্দিরের ব্যালেন্স হারিয়ে যায় এবং মন্দিরটা আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। তৎকালীন বাংলার যে বড়লাট ছিলেন লর্ড কার্জন, তার সহায়তায় বালি সরিয়ে এই মন্দিরকে আস্তে আস্তে আপনার উদ্ধার করা হয়। চলে এলাম ধবলগিরি। এই ধবলগিরি ঢুকতে আমাদের যে পার্সোনাল গাড়িটা যেটা করে এসেছিলাম, এটা ঢুকতে এন্ট্রি ফি 120 টাকা নিল। আর এখানে নামিয়ে দিল, বললো এখান থেকে 100 মিটার ধবলগিরি যাওয়ার এই হলো রাস্তা। এরকম রাস্তাতে চিপস টিপস প্রচুর পাওয়া যাচ্ছে দেখুন। এটাই হলো শান্তি স্তূপা, যেটাকে ধবলগিরি বলা হয়। ধবলগিরি পাহাড়ের উপরে এই শান্তি স্তূপা, তার জন্য এর নাম হলো ধবলগিরি। ওই ওপরে দেখা যাচ্ছে 5টা ছাতা, মানে গৌতম বুদ্ধের যে 5টা যে বাণী, সেই বাণীকে কেন্দ্র করে ওই 5টা ছাতাকে ওপরে করা হয়েছে। বেশ অনেক কটা এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এরকম উঠতে হবে। 1971 সালে এই পিস প্যাগোডা, মানে যেটাকে শান্তি স্তূপা বলে, এটা তৈরি করা হয়েছিল। তার কারণ হচ্ছে এই যে গোটা এলাকাটা দেখা যাচ্ছে, এই যে মাঠটা, এখানে কিন্তু সেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল মগধ এবং কলিঙ্গের মধ্যে। মগধের রাজা অশোক আর উড়িষ্যার রাজা, মানে উড়িষ্যা তখন ছিল কলিঙ্গ, সেই উড়িষ্যা রাজার এইখানে যুদ্ধ হয়েছিল এই মাঠটা।
আর ওইটা হলো দয়া নদী। এই নদী তখন 1.5 লক্ষ মানুষের রক্তে লাল হয়ে গেছিল। আর এই রক্ত দেখে অশোক মানে চণ্ডাল অশোক তখন হয়ে গেছিলেন মহামতি অশোক। এই রক্ত দেখে অশোকের মনে কিন্তু সেই পরিবর্তন এসেছিল। তার ফলে অশোক বুদ্ধের বাণী প্রচার শুরু করেন। মন্দিরের ভেতরে কোনো গর্ভগৃহ বলে কিছু নেই, গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি এখানে আছে মন্দিরের বাইরের দিকেই। আরে ফোনে সবচেয়ে পাওয়া যায় নাকি? ধবলগিরি থেকে সোজা নেমেই দেখুন এইদিকে একটা মন্দির আছে, চলুন দেখি। এই দেখুন দেবাদিদেব মহাদেবের মন্দির, বেশ ভালো মন্দিরটা। ধবলগিরি আসলে এদিকটা নামবেন, নামলেই দেখতে পাবেন এই মন্দিরটা আছে। চলে এলাম উড়িষ্যার আরেকটা বিখ্যাত স্থাপত্য লিঙ্গরাজ মন্দির, যেটা ভুবনেশ্বরের মধ্যেই অবস্থিত। এটা হলো লিঙ্গরাজ মন্দিরের পূর্বদ্বার, মানে যেটাকে বলা হয় সিংহদ্বার। এখানে দেখুন সিংহের মূর্তি আছে, এটাই হলো সিংহদ্বার, এটা দিয়ে সবাই ঢোকে। মোবাইল ফোন ক্যামেরা এসব নিয়ে কিন্তু ঢোকার কোনো পারমিশন নেই, তো সেই জন্য আমি ভিতরে গেলাম না। আমি ওই দিকটা করে যাই, দেখি ওইদিকে একটা বেশ সুন্দর জায়গা আছে যেখান থেকে মন্দির চত্বরটা খুব সুন্দর দেখা যায়। ব্যাঘ্র দুয়ার, এটা কিন্তু বন্ধ, আগে খোলা ছিল, এটা এখন বন্ধ। আর এই দিকে আসার কারণ হচ্ছে এখানে একটা স্টেজের মতন করা আছে, এই স্টেজটা দিয়ে মন্দির চত্বরটা খুব সুন্দর দেখা যায়। আর এই স্টেজটা করা হয়েছিল তৎকালীন বাংলার বড়লাট লর্ড কার্জেনের জন্য। লর্ড কার্জেন ছিল জাতিতে খ্রিস্টান, তো তিনি তো হিন্দু ধর্মের মন্দিরে প্রবেশ করতে পারবেন না, সেই জন্য তিনি এসেছিলেন এই মন্দিরটা দর্শন করতে, তাই তার দেখার জন্য এই চত্বরটা বানানো হয়েছিল। এখান থেকে দেখাই আপনাদের কি সুন্দর, দেখুন গোটা মন্দির চত্বর দেখা যায়, লিঙ্গরাজ মন্দিরের গোটা মন্দির চত্বর। এই মন্দিরকে কেন্দ্র করে বা মন্দিরের চারপাশে 100টার উপরে এরকম ছোট বড় মন্দির আছে। দেখুন প্রায় 1000 বছর পুরনো মন্দির। মনে করা হয় সোম রাজার রাজত্বকালে এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ভারতবর্ষের মধ্যে এই একটা মন্দির যেখানে হরি এবং হরকে একসঙ্গে কিন্তু পুজো করা হয়, অর্থাৎ শিব এবং নারায়ণ এখানে কিন্তু একসঙ্গে পূজিত হন। এই লিঙ্গরাজ মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি, আর তার মধ্যে দুপুর 12টা থেকে 3:30 অবধি বন্ধ থাকে। এই সময় ভোগ টোগ দেওয়া হয়, তার জন্য মন্দিরে প্রতিদিনই সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6:30টার সময়। সামনেই হচ্ছে প্রধান মূল মন্দির, আর তার সামনে হচ্ছে জগমোহন, আর তার ওই যে সামনে ভোগ মন্দির, আর তার সামনে হচ্ছে নাট মন্দির। ভেতরে ঢুকে তো ক্যামেরা ছবি টবি কিছুই করতে দেবে না, তো আপনারা যদি এই দিকটা আসেন, এই পশ্চিম দিকটা ব্যাঘ্রদ্বারের দিকটা, তাহলে কিন্তু আপনারা কিন্তু এরকম ভিডিও ছবি এখান থেকে করতে পারবেন। যদি পুরী বেড়াতে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই লিঙ্গরাজ মন্দির আসবেন। ভালো করে ছবি তুলতে হলে এই পশ্চিম দিকের দ্বারে চলে আসবেন, সুন্দর ছবি উঠবে। চলুন যাওয়া যাক এর পরের দ্রষ্টব্য। লিঙ্গরাজ মন্দিরের পাশেই আছে মুক্তেশ্বর শিবের মন্দির, কিন্তু সময় কম থাকার জন্য আমরা এখানে প্রবেশ করিনি। আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। উদয়গিরি আর খণ্ডগিরিতে এবার প্রবেশ করব। প্রথমে আগে উদয়গিরিতে পার হেড 25 টাকা করে, তো এবার ঢুকবো দেখি। চলো, এ হচ্ছে উদয়গিরি। চলে এলাম উদয়গিরি, একটা হিস্ট্রিক্যাল প্লেস। এখানে মানে গুহা, মেন ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে গুহা। টোটাল এখানে 18টার মতন গুহা আছে, তো সবেতেই কিন্তু এরকম উঠতে হবে। এই যে মায়ের একটু উঠতে অসুবিধা হচ্ছে, একটু ধরে ধরে ওঠো। এগুলো সমস্ত হচ্ছে গুহা। খ্রিস্টপূর্ব 1ম শতকে খারবেলের সময় এই গুহাগুলো কিন্তু তৈরি করা হয়েছিল। আর এগুলো মূলত জৈন সন্ন্যাসীরা এসব গুহায় থাকতেন। খুব সুন্দরভাবে তৈরি, দেখুন গুহাগুলো, সেই সময় তৈরি এই গুহাগুলো। বিভিন্ন পোচে সব ছবি টবি তুলছে। এসব গুহাতে জৈন সন্ন্যাসীরা কিন্তু সব থাকতো। এখানে বিভিন্ন গুহার বিভিন্ন নাম আছে, যেমন এখানটা সর্প গুম্ফা বলছে, সাপের মতন দেখতে গুহাটা, এটার নাম হচ্ছে সর্প গুম্ফা। এটা হচ্ছে হাতির মতন দেখতে, এটা হচ্ছে হস্তি গুম্ফা। এই যে দেখুন হাতির স্ট্রাকচারের মতন দেখতে, এটা হচ্ছে হস্তি গুম্ফা। বেশ ছোটো ছোটো সিঁড়ি করা আছে। এই গুহাটার নাম হচ্ছে বাঘ গুম্ফা। বাঘের মতন দেখুন, বাঘের মতন হাঁ করে আছে, এই যে দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে
ব্যাঘ্র গুম্ফা, বাঘের গুম্ফা। আর এইখানে দেখুন, এইখানটা, এখানে আরও কতগুলো গুহা আছে। টোটাল 18টা মতন গুহা এখানে আছে, বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। কেভ নম্বর 11 হচ্ছে জবেশ্বর গুম্ফা। দেখুন এরকম ছোট বড় প্রচুর গুহা আছে এখানে। দেখুন একদম উদয়গিরির উপরে চলে এলাম। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে খণ্ডগিরি, অনেকটা উপরে উঠতে হবে। দেখুন উপরে মন্দির আছে, আপনাদের দেখাই। এই দেখুন উপরে মন্দিরও আছে, এটা হচ্ছে খণ্ডগিরি। কিন্তু আজকে লেট হয়ে গেছে, আর এরপরে যদি যাই তাহলে নন্দনকানন আর দেখা যাবে না। ওই জন্য এটা দেখেই আমরা চলে যাব। খুব সাবধানে কিন্তু উঠবেন, বয়স্করা উপরে উঠবেন না, পায়ের সমস্যা থাকলে খুব সাবধানে নামতে হবে এইসব জায়গায়। এইখানটাতেও কিছুগুলো গুহা আছে দেখুন। এখানেও কতগুলো গুহা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গুহার কিন্তু দেখুন আলাদা আলাদা নাম আছে। এইদিকে সোজা উঠে গিয়ে ওইখানেও কতগুলো গুহা আছে আপনারা দেখতে পাবেন, আর এইদিকে উঠলে এইদিকেও কতগুলো গুহা আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। এরকম টোটাল 18খানা গুহা আছে এখানে। নন্দনকানন ন্যাশনাল জুলজিক্যাল পার্ক, পার হেড 50 টাকা করে নিয়েছে টিকিট। মানে 5টার সময় বন্ধ হয়ে যায়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই কটা মাস হচ্ছে 5টায় বন্ধ হয়ে যায়। বাকি গোটা বছরই কিন্তু 5:30 অবধি খোলা থাকে। তা আমরা একদম লাস্ট মুহূর্তে এসে কিন্তু ঢুকলাম। যেহেতু অক্টোবর মাস, দিন ছোট হয়ে এসছে, ওই জন্য সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো দেখি যতটা সম্ভব দেখা যায় দেখব। ঢুকে পড়লাম নন্দনকাননের চিড়িয়াখানা যাকে বলে। আগে গাড়ি মিলেগা? ঠিক আছে। এই গাড়িগুলো করে এই নন্দনকানন চত্বর ঘুরিয়ে নিয়ে আসে। দেখি সামনে বলছে টিকিট কাউন্টার। তাড়াতাড়ি করছি, বুঝতেই পারছেন দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিই। চেপে পড়লাম এই ব্যাটারি গাড়িতে, 80 টাকা করে নিল। এই যে সামনে বাবা মা আর শাশুড়ি মা চেপেছে। ঠিক আছে চলো। এখানে একটা শিম্পাঞ্জি, ওই দেখো পিছন দেখেই যাচ্ছে। দেখো দেখো বাঁদরগুলো কেমন শুয়ে আছে। দেখো জলহস্তি জলের মধ্যে ডুবে আছে, ওই তো মুখ বার করছে। দুখানা, একটা মনে হয় মা আর একটা মনে হয় বাচ্চা। জলহস্তি। দেখুন এটা হচ্ছে জিরাফ। দেখুন জিরাফটা বিশাল বড় উট পাখি। হ্যাঁ পুরো পাখা মেলে দাঁড়িয়ে আছে উট পাখিটা। দুটো আছে, ভেতরে একটা আছে আবার। ওইখানে একটা বসে আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে বাঘটা। দেখো বিভৎস বড়। এই হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটা উঠে চলে যাচ্ছে। এতজন চিৎকার চেঁচামেচি করলো, উঠে চলে গেল বাঘটা। আস্তে আস্তে দুলকি চালে কি সুন্দর আসছে। দেখুন কি সাইজ, দেখো বাঘটার সাইজটা দেখুন একদম। জলে নামছে নাকি? দারুণ দারুণ। যেহেতু 5:30 বেজে গেছে, বেশিরভাগ প্রাণীরই খাঁচা ফাঁচাগুলো সব বন্ধ হয়ে গেছে, সেই জন্য সমস্ত কিছু দেখতে পেলাম না। তো যাই হোক বাঘটা ভালো করে দেখতে পেলাম। তাই আপনাদেরকে বলবো নন্দনকানন এলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, তাহলে সমস্ত কিছু ভালো করে দেখতে পাবেন। এছাড়া এখানে যে সাফারিটা হয় সেটাও করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের এই একটা সাবস্ক্রাইবই মোটিভেশন দেবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।